প্রিয় দর্শক, স্বাগত এই সময় অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি এস আকাশ। আপনারা জানেন এই সময়ে আমরা সমসাময়িক ঘটনাবলী নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা তেমনটিই করব। বিশেষ করে আপনারা জানেন যে ইলেকশন কমিশন তাদের রোড ম্যাপ ঘোষণা করেছে, চূড়ান্ত করেছে, এবং এই যে নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরে কথাবার্তা হচ্ছে, বিশেষ করে সরকারি দল এবং বিরোধী দল তাদের কার কী অবস্থান, নির্বাচনটা শেষ পর্যন্ত কীভাবে হবে সেটা নিয়ে আসলে যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে। তার মানে নির্বাচনের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমরা এই সব বিষয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মিসবাহ কামাল, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চেয়ারপারসন গবেষণা ও উন্নয়ন কালেকটিভ। এবং আমাদের সাথে আছেন ডক্টর রেজওয়ান সিদ্দিকী, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক দিনকাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমার এই সময় অনুষ্ঠানে। আমি শুরুতে ডক্টর রেজওয়ান সিদ্দিকী আপনাকে দিয়ে শুরু করি যে নির্বাচন, আগামী দিনের যে নির্বাচনটা হবে, এই নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে বিভিন্ন সেক্টর, সুশীল সমাজ যেমন বলছে, যারা স্টেক হোল্ডার, সরাসরি স্টেক হোল্ডার, তারাও কথাবার্তা বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছেন, বেগম খালেদা জিয়া কথা বলছেন। নির্বাচন কমিশনও তাদের অ্যাক্টিভিটিস শুরু করেছেন এবং আজ তারা চূড়ান্ত রোড ম্যাপ, মানে কিভাবে নির্বাচনটা তারা করতে যাচ্ছেন, তার আগে কি কি কার্যক্রম করবেন, এর মধ্যে সামনে 31শে জুলাই সুশীল সমাজের সাথে সংলাপ শুরু করতে যাচ্ছে। এই যে ডেভেলপমেন্টটা, এটাকে আপনি কিভাবে দেখবেন? ইলেকশন আপনার 18 সালের ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতেই হবে অ্যাজ পার কনস্টিটিউশন। তো সুতরাং ইলেকশন কমিশন যে এই পথ ধরে এগিয়ে যাবেন সেটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং সংকট কিন্তু অনেকগুলো আছে নির্বাচন নিয়ে। ইলেকশন কমিশনের যেমন নিজস্ব সংকট আছে, তেমনি রাজনৈতিক দলগুলো, স্টেক হোল্ডার আপনি যাদের বললেন, তাদেরও সংকট আছে, কনস্টিটিউশনাল সংকট আছে, অনেকগুলো জিনিস আছে। ইলেকশন কমিশনকে এর একটা ফয়সালার দিকে যেতে হবে। কারণ যদি কোয়ারেলিংস বা ফাইটিং সোসাইটি থাকে বা নিজেরা যুদ্ধ করতে থাকি, তাহলে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। অনেকগুলো প্রশ্নর একটি প্রশ্ন যেমন ধরেন চট করে মনে পড়লো বলে আমি প্রথমেই বলছি যে একটা সময় কিন্তু দেখা যাবে যে আওয়ামী লীগ তো পদত্যাগ করে ইলেকশন করবে না, কিন্তু পদত্যাগ করে ইলেকশন না করলে যেটা হয়, যেটা গতবারও এক ধরনের সাংবিধানিক ক্রাইসিস তৈরি হলো, কি 600 এমপি হয়ে গেলেন একটা পর্যায়ে, পুরনো 300 রয়ে গেলেন, আবার নতুন যারা ইলেক্টেড হলেন তারা শপথ নেওয়ার আগ পর্যন্ত তারাও তো এমপি হয়ে গেলেন, মানে 600 এমপি হয়ে গেলেন। তো এটা তো কনস্টিটিউশন পারমিট করে না, কনস্টিটিউশন 300 এমপি পারমিট করে। এটাও কিন্তু একটা সমস্যা, যত ছোটই হোক একটা সমস্যা। যেমন তারপর ইলেকশন কমিশন যেটা বলেছে যে নির্বাচনী এলাকা যেটা, সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। সেটা ইম্পর্ট্যান্ট আমি বলছি এই জন্যে যে এর আগে এটিএম শামসুল হুদার আমলে, আমি আমার কনস্টিটিউয়েন্সির কথা বলি, যে আমার যে কনস্টিটিউয়েন্সি ছিল এটা টাঙ্গাইলের দক্ষিণ অঞ্চল একটা কনস্টিটিউয়েন্সি, এবং এটা ধলেশ্বরীর এপার পর্যন্ত যেখানে এখন সেতু হয়েছে। তো এখন শামসুল হুদার আমলে করা হলো আরও খানিকটা ভেতরে ঢুকে ধলেশ্বরীর এপার, আবার নাগরপুর থানা মানে ওপারের খানিকটা দিয়ে একটা কনস্টিটিউয়েন্সি করা হলো। সেটা কিন্তু একজন ক্যান্ডিডেটের জন্য কনভেনিয়েন্ট না। আপনি কঠিন করে তুলবেন কেন? ক্যান্ডিডেটের জন্যই হোক আর ইলেকশন করার জন্যই হোক, জিনিসটা যত সহজ করা যায়, যত নাগালের ভেতরে আনা যায়, তত হলো জিনিসটার সুবিধা। সুতরাং সেটাও ইলেকশন কমিশনকে করতে হবে, এবং করতে গেলে এটার মধ্যে আপত্তিও হবে, তারও একটা মীমাংসা করতে হবে। সুতরাং ইলেকশন কমিশন সঠিকভাবেই যে আগস্ট মাস থেকে তারা আলোচনা শুরু করবেন বলেছেন, নিশ্চয়ই তারা হোমওয়ার্কগুলো করছেন যে কোন কোন বিষয়ে তারা আলোচনা করবেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কি কি বিষয় আলোচনা করবেন, এবং এই আলোচনার মধ্যে কিন্তু বিষয়টা উঠে আসবে। এবং উঠে এলে যেমন আগে থেকেই যদি আমরা বলতে থাকি, যেমন ধরেন আজকে প্রাইম মিনিস্টার বলেছেন যে গতকাল যে দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে আর একটা টার্ম থাকতেই হবে, এ তো বেশ বিপজ্জনক কথা। থাকতেই হবে কেন? মানে যদি জনগণ ভোট দেয় থাকবেন, থাকতেই হবে বা রাখতেই হবে এমন তো বললেই সন্দেহ হয় যে কি জানি আবার নাকি জোর করে 5 জানুয়ারি ইলেকশনের মতো। তো সুতরাং সেই সমস্ত দিক একটা ভেবে দেখতে হবে। আরেকটা প্রশ্ন এটা, যেটা ডক্টর খন্দকার মোশাররফ বলেছেন যে আমরা যে ওই নির্বাচনকালীন সরকারের যে রূপরেখা আমরা দিতে চাই, সেটা কোনো রিজিড কিছু না,
আমরা 5টা 6টা ফর্মুলা আপনাদের সামনে প্রেজেন্ট করব। সবাই বিবেচনা করে দেখেন যে কোনটা ইজি হয়, কোনটা সবার জন্য গ্রহণযোগ্য হয়, কোনটা সবচাইতে যৌক্তিক হয়, সেটা গ্রহণ করুন। একদিক থেকে কিন্তু এই যে অ্যাকোমোডেটিং মনোভাব, এটা বেশ ভালো বলে আমি মনে করি। তার মানে আপনি নির্বাচন কমিশন সময় মতো কাজ শুরু করেছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিএনপির কথা বলছেন যে তারা একটা প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবটা একটা রিজিট না, আলোচনার কথা বলছে। আমি একটু প্রফেসর ডক্টর মিসবাহ কামাল আপনার কাছে আসি যে নির্বাচন কমিশন তাদের সংলাপ শুরু করার কথা এর আগেই বলেছেন, তারা সংলাপ করবেন, সুশীল সমাজের সাথে সংলাপ করবেন, রাজনৈতিক দলের সাথে সংলাপ করবেন এবং অন্য অন্য যে সংস্কার করা দরকার নির্বাচন করার জন্য, একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যা যা করার দরকার তারা করবেন। তো তারা শুরুতেই সুশীল সমাজের সাথে আলোচনা করতে চাচ্ছেন। নির্বাচন কমিশনের যে এই যে পদক্ষেপ, আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় আমরা কি সঠিক পথের দিকে এগোচ্ছি কিনা? আমার মনে হয় যে এই যে আজকে রোডম্যাপ ঘোষণা করলো নির্বাচন কমিশন, এটাকে আমাদের সবার স্বাগত জানানো উচিত। এটা তো ঠিক যে দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর যে কর্মতৎপরতা আমরা লক্ষ্য করি, তাতে করে বুঝতে পারছি যে তারাও নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। তো সেদিক থেকে নির্বাচন কমিশনেরও আসলে হাতে সময় তো খুব বেশি বাকি নেই। হ্যাঁ, আমাদের ধরুন আর খুব বেশি হলে 1.5 বছর সময় আছে, সেটা খুব বেশি সময় নয়। কাজে সেদিক থেকে নির্বাচন কমিশন যে একটা রোড ম্যাপ ঘোষণা করে যে এই উদ্যোগটা নিলেন, সেটার জন্য তাদেরকে সাধুবাদ জানাই। আর তারা প্রথমেই সুশীল সমাজের সাথে বসতে চেয়েছেন। আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ, কেননা আসলে সুশীল সমাজ আপনার অল্টারনেটিভস বা ওয়ে ফরওয়ার্ড বেশ কিছু ভালো সাজেশনস নিয়ে আসতে পারেন। হ্যাঁ, কারণ সুশীল সমাজের কারো সাথে নিশ্চয়ই রাজনৈতিক দলের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা আছে, কিন্তু অধিকাংশ সুশীল সমাজ সদস্যের ঠিক প্রত্যক্ষ কোনো দায়বদ্ধতা কোনো দলের প্রতি নাই। ফলে সেখানে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে তারা দেশের জন্য, জাতির জন্য মঙ্গলকর যেটা মনে করেন সেরকম অনেক পলিসি রেকমেন্ডেশনস তারা নিয়ে আসতে পারেন, যেগুলো আমি মনে করি নির্বাচন কমিশনের জন্য এবং গোটা দেশের জন্যই মানে মানে ভালো হতে পারে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার আমি জানি না এটা আর্লি বলা হবে কি না, আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলোর যে তোড়জোড় দেখছি, তাতে করে নির্বাচন এগিয়েও আসতে পারে। হ্যাঁ, নির্বাচন যে আপনার আরও 1.5 বছর পরেই হবে এমন কথা কিন্তু জোর দিয়ে বলা যাবে না। নির্বাচন আরো আগে এগিয়ে আসতে পারে। এটা আপনার কিসের ভিত্তিতে বলছেন? এটা আপনার কোনো হাঞ্চ নাকি কোনো অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে যে এটা হতে পারে? না, আমার কাছে আপনার রাজনৈতিক দলগুলোর যে তৎপরতা দেখছি, হ্যাঁ, সেটা সরকারি দলের, এমনকি আপনার ক্ষমতার বাইরে যে দল আছে, যে দলগুলো আছে, তাদেরও কথাবার্তা তৎপরতা থেকে আমার মনে হয় যে তারাও এটা বুঝছেন এবং তারা কিন্তু অনেক জায়গাতেই তো তাদের মানে মনোনয়ন কাকে দেবেন সে ব্যাপারে ঘোষণা দিতে শুরু করেছেন। এ ব্যাপারে হোসেন মোহাম্মদ এরশাদ বেশ এগিয়ে আছেন, সেটা খুব কিছু আসে যায় না। কিন্তু একটা বিষয় যেটা বলছেন যে নির্বাচন এগিয়ে আসছে, এটা যেমন সত্য কথা, এবং আপনি যেটা বলছেন যে 2 দলের তৎপরতা, এটাও আছে সত্য কথা, কিন্তু সাথে সাথে একটা বড় সত্য রয়ে গেছে, যেটা কোন ব্যবস্থায় নির্বাচন হবে। সরকারি দল বলছেন যে বর্তমান সংবিধান অনুযায়ী যেটা সংবিধানে যেটা লেখা আছে সেইভাবে হবে। বিরোধী দলের পক্ষ থেকে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এই সরকারের আন্ডারে নির্বাচনের কি সহায়ক সরকারের কথা বলেছে। একসময় তারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছিল, এখন সহায়ক সরকারের কথা বলছে। এই যে বিষয়টা কিন্তু সুরাহা হয়নি, কারণ আমাদের অতীতে কিন্তু তিক্ত অভিজ্ঞতা আছে যে একটি দল এই সুরাহা হয়নি বলেই কিন্তু নির্বাচনে যায়নি। তো এবার কিন্তু সবাই বলছে যে একটা অংশগ্রহণ বলেও নির্বাচন চায়। তো সেক্ষেত্রে এইটা সুরাহা না করে কি কোনো নির্বাচন হতে পারে? আমি মনে করি কি যে ধরুন সুরাহা তো হয় একটা ডায়ালগের প্রসেসের মধ্যে দিয়ে। হ্যাঁ, এখন নির্বাচন কমিশন এই ডায়ালগের পথটাকে ওপেন করলো। হ্যাঁ,
এবং আমি মনে করি যে এই পথ ধরেই কিন্তু আমাদেরকে সামনে এগোতে হবে। আর সব আলোচনা যে নির্বাচন কমিশনের মাধ্যমে হতে হবে তাও তো না। রাজনৈতিক দলগুলো পরস্পরের সাথে কথা বলতে পারে, হ্যাঁ। তারপরে আপনার সুশীল সমাজের মাধ্যমেও অনেক চিন্তা বেরিয়ে আসবে, হ্যাঁ। তো সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু একটা ডায়ালগ ওপেন্ড হচ্ছে, হ্যাঁ। এবং সেটা আমি কিন্তু মনে করি ভালো ব্যাপার। এবং দেখুন আপনার একটা জিনিস কিন্তু যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি নিয়ে বিএনপি অনড় ছিল এবং যেটা নিয়ে কিন্তু এক ধরনের একটা ইম্পাস তৈরি হয়েছিল আমরা অতীতে দেখেছি, সেই জায়গাটা থেকে কিন্তু বিএনপি সরে এসছে। বিএনপিও বোধহয় বুঝতে পারছে যে রাজনৈতিক বাস্তবতাটা কী, এবং সেদিক থেকে তারাও সরে এসছে এবং তারা এখন সহায়ক সরকারের প্রস্তাব দিচ্ছে। এবং শুধু তাই নয়, এবং এই যে কথাটা একটু আগে ডক্টর রিজওয়ান সিদ্দিকী বললেন বিএনপির মানে জ্যেষ্ঠ নেতা একজনের উদ্ধৃতি দিয়ে, আপনি বোধহয় খন্দকার মোশাররফ হোসেন ভাইয়ের কথা বললেন। তো খন্দকার মোশাররফ হোসেন ভাই যে কথাটা বলেছেন যে আপনার তারা 5-6টা অল্টারনেটিভস দেবেন, এবং তার মানেটা কি? এর মানেটা হচ্ছে যে বিএনপি কিন্তু যথেষ্ট নমনীয়তা প্রদর্শন করছে, হ্যাঁ, এবং তারা তাদের অল্টারনেটিভস আছে। আমি মনে করি যে যদি কোনো রাজনৈতিক দল কোনো বিকল্প বা একাধিক বিকল্প নিয়ে আসে, সেটা খুব ভালো লক্ষণ। এবং সেটা নিশ্চয়ই তারা তো শুধু সরকারের কাছে দেবেন না, তারা এটা মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে দেবেন, তারা তাদের বিভিন্ন সভা সমিতির মাধ্যমে সে কথাগুলো জনগণের কাছেও নিয়ে যাবেন। তো এবং যখন আপনার একটা জায়গায় অনড় থাকে, তখন কিন্তু ধরেন আবার যদি সরকারও একটা জায়গায় অনড় থাকে, তখন আর নেগোসিয়েশনের জায়গা থাকে না। কিন্তু এখানে যেহেতু মানে মাল্টিপল অল্টারনেটিভসের কথা তারা আসছেন, তিনি যখন এই ঘোষণা দিয়েছেন তখন নিশ্চয়ই তাদের মাথার মধ্যে এরকম কয়েকটা বিকল্প চিন্তা এসছে। এগুলো নিয়ে আমি শেষ করি কথাটা। তো এগুলো যদি আপনার তারা দিতে থাকেন, তাহলে আমার মনে হয় যে এগুলো নিয়ে একটা ডায়ালগের পরিবেশ তৈরি হবে। এবং আমি সত্যিই প্রত্যাশা করি যে এবারের নির্বাচনের আগে আমরা সবার কাছে গ্রহণযোগ্য আপনার একটা নির্বাচন করতে পারবো। এবং সবার কাছে গ্রহণযোগ্য হতে গেলে তো সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কাজে সবার অংশগ্রহণ নিশ্চিত করার ব্যাপারে আমি মনে করি যে দুই তরফেরই তাগিদ আছে, হ্যাঁ। সরকারের দিক থেকেও যেমন একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপি, সেটার তাগিদ আছে, তেমনি আবার ধরুন বিএনপির দিক থেকেও নির্বাচনে আসার তাগিদ আছে। গত নির্বাচনে না আসার যে মাশুল তারা অনেক দিয়েছে, এখনও দিচ্ছে। তবে আরেকটা প্রশ্নও কিন্তু এর সাথে আসে, সেটা হচ্ছে যে জামাতে ইসলামের সাথে বিএনপির সখ্যতার বিষয়টা, এবং মুক্তিযুদ্ধের কতগুলো প্রশ্ন, যেমন জাতির জনকের প্রশ্ন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানের প্রশ্নের মতো ভাইটাল ঐতিহাসিক যে ঘটনাগুলো, সেগুলো প্রশ্নে আমার মনে হয় যে এই ব্যাপারগুলো কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সুরাহা হওয়া উচিত, এবং আমি মনে করি হয়ে যাবে। তার মানে আপনি বলছেন যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয় বলে প্রত্যাশা করছেন, এবং সরকারের যেমন তাগিদ আছে, বিরোধী দল বিশেষ করে বিএনপিরও তাগিদ আছে। আমি যদি ডক্টর রিজওয়ান সিদ্দিকী, আপনি কি এরকম কোনো দেখেন কিনা যে যেমন মেজবাহ কামালও বলেছেন, আপনিও বলেছেন যে বিএনপি কিন্তু অনেক অ্যাকোমোডেটিভ, আপনার ভাষায় বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার থেকে এখন সহায়ক সরকারের প্রসঙ্গেও কিন্তু একটা প্রস্তাবের কথা বলছেন না, যদিও আমরা জানি না সেখানে কি আছে। তো তারা যদি কয়েকটা অল্টারনেটিভস দেন, সেক্ষেত্রে সরকার কি করবে আমরা জানি না, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে সরকারও কিছুটা অ্যাকোমোডেটিভ হতে পারে? সরকার কি চায়, এটা হলো একটা বড় কথা। যে সরকার মনে করে যে ছলে বলে কলে কৌশলে ক্ষমতায় আমি থেকেই যাব, তাহলে একটা ব্যাপার। আর যদি মনে করে যে না, নির্বাচনের মধ্য দিয়ে যা সিদ্ধান্ত আসে তা আমি মেনে নেব, এবং সরকার এত উন্নয়নের কথা বলছে, এত কিছু বলছে, এই কনফিডেন্স তাদের থাকা উচিত যে জনগণ তাদেরকেই ভোট দেবে, বা তারা তাদের শক্তিটা কম নয়। তো সেক্ষেত্রে তাদেরও অ্যাকোমোডেটিভ হওয়া উচিত হলো যে, যেটা মেজবাহ কামাল বলছেন, খুব যে দুইজনকেই তো কাছে আসতে হবে। কোনো একটা ইস্যু যে যা আপনি আলোচনা করতে চাচ্ছেন, সেটা দুইজনকেই দূরত্বটা কমিয়ে আনতে হবে। এখন যে মুখ দেখা দেখি বন্ধ, বা এর কথা এর শুনতে পারেন না, এর কথাও শুনতে পারেন, এই জায়গা থেকে সরে আসতে হবে। হ্যাঁ, আওয়ামী লীগকে তো কিছুটা ছাড় দিতে হবে। যেমন তত্ত্বাবধায়ক সরকার নামক, তত্ত্বাবধায়ক সরকার শুনলেই তো মনে হচ্ছে যে আওয়ামী লীগের গা জ্বলে যেত, এরকম অবস্থা। তো সেখান থেকে তো এরা সরে এসছে যে ঠিক আছে, এটা যখন এত অ্যালার্জিক, এরা সহ্য করতে পারছে না, ঠিক আছে আমরা
অন্য কোনো নামে অন্য কোনো পদ্ধতিতে আমরা এই ব্যবস্থাটা করতে চাই। সুতরাং আওয়ামী লীগকেও খানিকটা ছাড় দিয়ে এগিয়ে আসতে হবে। অর্থাৎ যেমন ধরেন বুদ্ধিজীবীরাও যে আবার সুশীল সমাজ বলতে, তারাও যে আবার একটি সমাজ তা কিন্তু না, এদের মধ্যেও ডিফারেন্স আছে। যে আবার কেউ মনে করেন যে এটা জাতীয়তাবাদী ঘরানার বুদ্ধিজীবী, কেউ মনে করেন এটা আওয়ামী ঘরানার বুদ্ধিজীবী। সেভাবে যদি ধরি, এর বাইরে কিন্তু আপনার দল নিরপেক্ষ বুদ্ধিজীবীও প্রচুর আছে। না, সেভাবেও দেখি আমি যে গতকাল আছেন, আমরা আছি তো ভাই, আছেন না। সুতরাং গতকাল যেমন একটা মিটিং হয়েছে, বেশিরভাগই আওয়ামীপন্থী একটা বুদ্ধিজীবী আমি বলতে চাই। কিন্তু তাদের মধ্যে একটা কথা যে যদি সকল দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন না হয় তাহলে গণতন্ত্র স্থায়ী হতে পারে না। অর্থাৎ তারাও একই কথা বলতে শুরু করছেন। অর্থাৎ যেমন দল নিরপেক্ষ বা দলের সঙ্গে সৌহার্দ্য আছে, এরকম এরাও কিন্তু চিন্তা করছেন যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়া খুবই জরুরি দেশের গণতন্ত্রের জন্য এবং সামগ্রিকভাবে উন্নয়ন কল্যাণের জন্য। তো আমি একটু যোগ করতে চাই রিজওয়ান ভাই। আমি মনে করি কি যে দেখুন, আমাদের যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গেছি, ধরুন বিশেষ করে 2013 সাল 2015 সালে যে সহিংসতার মধ্যে দিয়ে আমরা গেছি, সেটা কিন্তু আমাদের জন্য, আমি মনে করি সবার জন্য শিক্ষণীয়। হ্যাঁ, এটা যেমন আপনার মানে ক্ষমতাসীন আওয়ামী লীগকে এই অবস্থাটাকে মোকাবেলা করতে হয়েছে সরকারের প্রধান হিসেবে, তেমনি আবার ধরুন এর যে ব্যাকলাশ, হ্যাঁ, সেটাও কিন্তু আপনার বা জনগণের কাছ থেকে যে প্রত্যাখ্যান, সহিংসতার ব্যাপারে যে প্রত্যাখ্যান, সেটাও কিন্তু আপনার বিএনপি জামাতকে মোকাবেলা করতে হয়েছে। এবং বিশেষ করে ধরুন বিএনপিকে তার দায়ভার অনেকখানি নিজের ঘাড়ে নিতে হয়েছে। তো এই সব কিছু মিলিয়ে, আর তাছাড়া ধরুন সারা পৃথিবীর কাছে তো আমাদের মাথা তো খুব উঁচু হয়নি, তাই নয় কি? আমাদের মাথা উঁচু হয়নি। আর যখন বাংলাদেশের মাথার কথা আসে তখন আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দল সেটা তো পরের প্রসঙ্গ, আগে তো দেশ। কাজেই আমাদের দেশের মাথাটা যেন উঁচু হয়। বাংলাদেশ নানাভাবে আজকে কিন্তু বিশ্বের বুকে একটা জায়গা করেছে। হ্যাঁ, আমরা এগোচ্ছি ধরুন, এবং এগোনোর কৃতিত্ব অনেকখানি বর্তমান সরকারের হলেও আগের সরকারের কোনো কৃতিত্ব নাই, কথা তো বলা যাবে না। কাজে আপনার মানে আমাদের আপনার কিছু কিছু ক্ষেত্রে ধরেন দারিদ্র দূরীকরণের মতো বিষয়গুলো, এগুলোতে বাক্যটা শেষ করে নিই, যে এগুলোতে তো ধরেন আমাদের মানে কম বেশি ভূমিকা অনেকেরই আছে। তো সেদিক থেকে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু বুঝতে হবে যে আমাদের আপনার সবার জন্য আমাদের একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। আমি মনে করি সরকার এই ব্যাপারে সচেতন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু মানে বেশ অনেক দিন আগেই ঘোষণা দিয়েছেন যেন আপনার এবার যে নির্বাচনটা হবে সেটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। সে কথা আমরা সেটা প্রত্যাশা। আমাদের সাথে আজকে দুজন অতিথি, প্রফেসর ডক্টর মিসবাহ কামাল এবং ডক্টর রেজওয়ান সিদ্দিকী। ডক্টর রেজওয়ান সিদ্দিকী, আমরা যেমন সংলাপ নিয়ে কথা বলছি, যে সংলাপ শশী সমাজের সাথে হবে, রাজনৈতিক দলগুলোর সাথে হবে। সংলাপ শুরু হলে একটা, যেমন মিসবাহ কামাল বলছেন, একটা পরিবেশ তৈরি হবে। আসলে কে কি বলছেন, এখানে নির্বাচন কমিশনের একটা বড় ভূমিকা আছে। আপনি রাজনৈতিক দলের বাইরে নির্বাচন কমিশনের একটা শক্ত ভূমিকা আমরা এই কোনো ইঙ্গিত পাচ্ছি কিনা বা নিতে পারে কিনা? বর্তমান নির্বাচন কমিশন আসলে বড় ধরনের কোনো পরীক্ষার মুখোমুখি হয়নি এখন পর্যন্ত, এবং সামনেও যে ধরেন একটা উপজেলা ইলেকশন বা অন্য কোনো ইলেকশন, বড় ধরনের কোনো ইলেকশন তাদের হাতে নাই জাতীয় ইলেকশনের আগে। সুতরাং নির্বাচন কমিশনের যেটা রকিবউদ্দিন কমিশন সম্পর্কে আমরা বলেছি, আমরা এখনই তাদের সম্পর্কে সে ধরনের কোনো কথা বলতে পারি না যে মেরুদণ্ডহীন, নতজানু, মুক্তমুখ, এসব কথা আমরা এখনই বলতে পারি না। এটা নির্ভর করে যে শুধু নির্বাচন কমিশন কিন্তু একটি ফেয়ার ইলেকশন করতে পারে না। তার জন্য যেমন প্রশাসনের হেল্প দরকার, এবং প্রশাসনের হেল্প তখনই পাওয়া যাবে যখন গভর্নমেন্ট সিটিং সে মনে করে যে আমরাও একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই, তখন সে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে। এবং সেখানে যেমন নির্বাচন কমিশনকে যে শক্তি প্রয়োগ করতে হয়, সেই শক্তিটা যেন তার থাকে,
সেইটুকু আমাদেরকেও মেনে নিতে হবে যাতে সেই শক্তিটা থাকে এবং তারা তা প্রয়োগ করতে পারেন এবং প্রয়োগ করে নির্বাচনকে সুষ্ঠু খাতে প্রয়োগ করার মানে যেমন আইনগত দিক থেকে কিন্তু আমাদের নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী, কিন্তু তারা প্রয়োগ করছেন কিনা, তাদের মানসিকতা আছে কিনা, সেই ব্যক্তিত্ব আছে কিনা, অনেক সময় এটা কিন্তু রাজনৈতিক দলের সদিচ্ছার উপর নির্ভর করে। আপনি সেটাই বলছেন, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো সেই দিকে কি আসলে সেই লক্ষণগুলো দেখেনি কি? না, 2014 সালের 5 জনের ইলেকশনে যে দুর্নাম হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে, আমি মনে করি না যে সেই অবস্থায় যাবে। যেটা মেজবা কামাল বললেন যে আমাদের যেন মাথাটা উঁচু থাকে, যে আমরা কেড়ে কুড়ে নির্বাচন করার দিকে আমরা নাই। আসলে আমরা সভ্য মানুষ হিসেবে, সভ্য জাতি হিসেবে আমরা সুষ্ঠু আবাদ নিরপেক্ষ নির্বাচন করতে চাই। সেখানে যদি গভর্নমেন্ট যদি সেটা চায়, তাহলে কিন্তু নির্বাচন কমিশনের শক্তি যে কত বেশি সেটা কিন্তু প্রমাণ হয়েছে। জি, মেজবা কামাল, ওই একই প্রশ্ন আমার কাছে। নির্বাচন কমিশন অন্যান্য, যদি ভারতের কথা যদি আমরা বলি, যে ভারতে আমরা দেখি যে নির্বাচন কমিশন খুব শক্তিশালী। আপনারা এবং এখানে যারা বিশ্লেষক আসেন, ভারতের কথা বারবার চলে আসে যে ভারতের নির্বাচন কমিশন শক্তিশালী। নির্বাচন কমিশন ভারতের শক্তিশালী এই জন্যে রাজনৈতিক দলগুলো যারা অংশগ্রহণ, তারা তাদের নির্বাচন কমিশনকে শক্তিশালী হতে দিয়েছে। নির্বাচন কমিশন কোনো কিছু বিধান বা কোনো কিছু দিলে তারা পরিপালন করে। কিন্তু আমাদের দেশে সেই সৌভাগ্য আমাদের এখনো হয়নি। এইটাই সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেমন ধরেন যে যেমন সুশীল সমাজের কথা বলছিলাম, যদি আমরা সব ধরনের সুশীল সমাজ, যদি আওয়ামী ঘরানার বলি, বিএনপি ঘরানার বলি, এবং নিরপেক্ষ যারা ইন্ডিপেন্ডেন্টলি বিশ্লেষণ করে, সব ধরনের সুশীল সমাজ বিশ্লেষকরাই কিন্তু একই কথা বলছে। সবার কিন্তু এখন একই সুর, যেটা গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। ইভেন বিএনপিও সেটা বলছে, আওয়ামী লীগও সেটা বলছে। একটা কমন সুর আছে, কিন্তু কোন পদ্ধতিতে হবে সেটা নিয়ে একটু বিতর্ক আছে, মানে এখনো সেটা সমাধান হয়নি। সহায়ক সরকারের কথা যদি বলি, তো আমাদের ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সহায়ক সরকার, বিএনপি বলছে এই সরকারই তো সহায়ক সরকার পালন করবেন। কিন্তু এটা কি আপনার মনে হয় যে এটা নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করতে পারবেন, এবং সহায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করলে বিএনপি মেনে নেবে? মানে সমাধানের দিকে যাচ্ছে কিনা? আচ্ছা, আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি। তার আগে আমি বলবো যে ডক্টর রিজওয়ান সিদ্দিকী কিন্তু এই যে ধরুন কেড়ে কুড়ে নির্বাচনে জয়লাভের কথা বললেন, বা এর আগে তিনি বলেছেন ছলে বলে কলে কৌশলে ক্ষমতায় থেকে যাব, এই অ্যাটিটিউড থেকে যদি সরকার নির্বাচন করে তাহলে সেটা ভালো হবে না। আমি মনে করি কি যে ধরুন এইভাবে ব্যাখ্যা করলে তিনি নিশ্চয়ই করতেই পারেন, কিন্তু এটাতে করে আসলে বাস্তবতার প্রতিফলন হয় না আর কি। আসলে আমরা যে 2014 সালের যে নির্বাচনের মধ্যে দিয়ে গেছি, সেই নির্বাচনের মানে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ভুলে গেলে হবে না। 2013 সালে সারা বছর জুড়ে আমি ফিউচারের কথা বলবো, তো আমি বলছি যে আপনার সেটাকেও মাথায় রাখতে হবে। সেটাকে মাথায় রেখে যদি আমরা চিন্তা করি না, তাহলে আমার মনে হয় যে আজকের দিনে আমরা কি করতে পারি সে বিষয়টা নিয়ে ভাবা যাবে। আমি মনে করি যে আমাদের যে আপনার মানে যে ইনস্টিটিউশনগুলো আছে, সেই ইনস্টিটিউশনগুলো শক্তিশালী হওয়াটা খুব জরুরি। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আগামীকাল বা পরশু বা তরশু আর কোনো দল ক্ষমতায় আসতেই পারে। হ্যাঁ, চিরদিন তো আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, অন্য কোনো রাজনৈতিক শক্তি ক্ষমতায় কোনো না কোনো সময় আসবে। কিন্তু আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো শক্তিশালী হওয়াটা খুব জরুরি, এবং সেই জন্য তার অন্যতম সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন শক্তিশালী হওয়াটা খুব জরুরি। এবং সেই ক্ষেত্রে আমি কিন্তু মনে করি যে এটা আইনগতভাবে যেমন শক্তিশালী হওয়ার ব্যাপার আছে, তেমনি কিন্তু মানে সেই নির্বাচন কমিশনে কারা আছেন এবং তাদের মেরুদণ্ড কতটা সোজা, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা কি আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার থেকে আমরা কি গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের পদত্যাগ করতে দেখিনি? হ্যাঁ, তারা তো উদাহরণ তৈরি করেছেন। হ্যাঁ, সুলতানা কামাল আপা সহ 4 জন উপদেষ্টা, তারা তো সেই উদাহরণ তৈরি করেছেন যে কিভাবে ক্ষমতাকে ছাড়তে হয় এবং কিভাবে প্রতিবাদটাকে রেজিস্টার করতে হয়, এবং তারা কিন্তু পথ তৈরি করে দিয়েছেন দেশকে সামনে এগোনোর। তো অনেক সময় একটা পদত্যাগও কিন্তু
আপনার দেশকে সামনের দিকে এগোনোর অনেকগুলো সোপান তৈরি করতে পারে। তো কাজে আমি মনে করি যে তাদের যে পদাঙ্ক সেটা অনুসরণ প্রয়োজনের ক্ষেত্রে করার মতো সাহস অন্যরাও দেখাবেন। আর পদত্যাগই একমাত্র পথ নয়, পদত্যাগ তো চরম পথ, যখন আর কোনো পথ থাকে না তখন পদত্যাগ। সবগুলো পথ অবলম্বন করার পরে কিন্তু আমি মনে করি কি যে ধরুন আমার যখন সাংবিধানিক সক্ষমতা আছে, ক্ষমতা আছে, তখন আমি যদি আমার ক্ষমতাটাকে অ্যাসার্ট করি তাহলে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত যেতে পারি। হ্যাঁ, তো সেই যাওয়ার উদাহরণ আমাদের দেশে বেশি নাই। তা আমি প্রত্যাশা করব যে নির্বাচন কমিশনের দায়িত্ব যাদের উপর অর্পণ করা হয়েছে তারা কিন্তু তাদের উপর এই যে রাষ্ট্র যে আপনার দায়িত্ব অর্পণ করেছে সেই দায়িত্বের কথা তারা মনে রাখবেন এবং তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবেন। তবে আমি আরও কয়েকটা কথা বলতে চাই। আমি মনে করি যে আপনার এখন কিন্তু সময় হচ্ছে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগামী ধরুন এখন থেকে শুরু হয়ে যে নির্বাচনে পৌঁছানো পর্যন্ত সময়ের মধ্যে আমাদের কিছু কিছু জায়গা তো নতুন করে ভেবে দেখার এবং পরিবর্তনের সুযোগ আছেই। যেমন ধরুন আমি মনে করি একটা বিষয় যে আমাদের দেশে আঞ্চলিক রাজনৈতিক দলকে কিন্তু রাজনৈতিক দল মানে নির্বাচন রাজনৈতিক দল হিসাবে রেজিস্ট্রেশনেরই কোনো সুযোগ দেওয়া হয়নি এখানকার নির্বাচন বিধিতে। কেন? এটা আমার কাছে খুব অবাক মনে হয় যে আপনি দেখুন ভারতের দিকে তাকান, সেখানে আপনার আঞ্চলিক রাজনৈতিক দলগুলো শুধু নির্বাচন তো করতে পারে তাই নয়, তারা কিন্তু কেন্দ্রের সরকারও গঠন করেছে। দেবগৌড়া সরকার কার সরকার ছিল? এরকম আপনার চরণ সিংয়ের সরকার। এরা কিন্তু আপনার আঞ্চলিক রাজনৈতিক দল, তারা কেন্দ্রের সরকার পর্যন্ত গঠন করেছে। তেমনি আপনি ইংল্যান্ডের দিকে তাকান, মানে যুক্তরাজ্যের দিকে তাকান। যুক্তরাজ্যে কি আপনার স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি থেকে শুরু করে মানে এটা একটা বিভিন্ন বিবেচনার বিষয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। আমি মনে করি যে আমাদের এখানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আছে, তারা আপনার একটা শান্তি চুক্তি স্বাক্ষর করে আমাদের এখানে একটা রাজনৈতিক ধারায় ফিরে এসছে এবং তারা একটা রাজনৈতিক দল হিসেবে ফাংশন করছে। তাদেরকে আমি জাতীয় রাজনীতির সাথে যত বেশি ইন্টিগ্রেট করব ততই তো বেশি আমাদের আপনার দূরত্ব কমে আসবে। এটা একটা পয়েন্ট। আরেকটা আমি মনে করি যে আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের একটা কনসেপ্ট কিন্তু আছে এবং আপনার এই যে দল জিতলো 51 ভোট পেল তারা সবই পেল, আর যারা 49 পেল তারা কিছুই পেল না। এই যে আপনার ওল্ড ফ্যাশন ব্রিটিশ মডেলের যে ডেমোক্রেসি, এই ডেমোক্রেসি কিন্তু ইউরোপের বহু দেশেই পাল্টে গেছে। তো সেই জায়গায় আপনার এইটাকেও কিন্তু আমাদের অন্ততপক্ষে যদি সমস্ত সিটকে যদি আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের আন্ডারে না আনা যায়, নেপালে যেমন হয়েছে। এটা তো রাজনৈতিক দলগুলো সদিচ্ছা দরকার। না রাজনৈতিক দল না, আমি বলছি আপনার যে ধরুন আপনার নেপালে যেমন যে আংশিক সিটকে আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের আন্ডারে নিয়ে আসা হয়েছে, আমি যদি ভুল না বলি, বা পৃথিবীর আরও কোনো দেশে করা হয়েছে, সেটাও কিন্তু এখানে করা যেতে পারে। এখন এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনকেও ভাবতে হবে, রাজনৈতিক দলকেও ভাবতে হবে এবং মানে কার মাধ্যমে আমরা অধিকতর আপনার রিপ্রেজেন্টেটিভ করতে পারবো আমাদের পার্লামেন্টকে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা আপনার ভেবে দেখা দরকার। এবং আপনার আমি তো দেখি যে আপনার আমাদের একটি রাজনৈতিক দল তারা দীর্ঘ সময় ধরে দ্বিকক্ষ বিশিষ্ট আপনার সংসদের দাবি উত্থাপন করেছে, জাতীয় সমাজতান্ত্রিক দল, কিন্তু তারা এখন এই ব্যাপারে আর কতটা কথা বলে আমি শুনি না। কিন্তু এবার বলছে না দ্বিকক্ষ বিশিষ্ট, বিএনপিও এবার বলেছে, হয়তো তাদের কনসেপ্টের মধ্যে পার্থক্য আছে, কিন্তু আপনার এই যে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ করার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবং আপনার মানে আমাদের জাতীয় সংসদ যেভাবে আপনার কেবলমাত্র ব্যবসায়ী কেন্দ্রিক এবং ধনী ব্যক্তিদের আপনার কি বলবো আখড়ায় পরিণত হচ্ছে, তার থেকে ভাঙার জন্য কিন্তু আপনার ব্যবস্থা কিভাবে নেওয়া যায় সেগুলো চিন্তা করা দরকার। অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি তুলেছেন রিজওয়ান সিদ্দিকী। এই প্রসঙ্গগুলো যদি একটু আলোচনা করি, যেমন আপনার যে কথা বলেছেন যে আঞ্চলিক দল একটা তাদেরকে আসলে দেয়া যায় কিনা, আপনার মতামত কি এ ব্যাপারে? আরেকটা হলো যে এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে রিপ্রেজেন্টেটিভ যে সরকার, যে মানে এখন যে উইনার টেক্স অল যে পদ্ধতি এখন আমাদের আছে, ওই যে 51-50 হলেই সে সব নিয়ে নিল, আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, এটা
অনেকেই প্রস্তাব দিয়েছে। এটা খুব মুশকিল এবং এটা খুব বেশি দেশে নাই প্রপোর্শনালি ইলেক্টেড হওয়ার। বেশিরভাগ দেশেই যেখানে গণতন্ত্র আছে সেখানে ওই 51 সব নিয়ে যায়, সেটা কিন্তু একটা ব্যাপার আছে। আবার যেমন ধরেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কথা বলছেন মেজবা কামাল, এখানে এরকম আরো আঞ্চলিক দল হতে পারে এখানে আমার আচ্ছা আরো কি আছে তারা সমতলে বিভিন্ন উল্লেখ রাজনৈতিক করতে দল। চাইলে শুধু এটাই উল্লেখ করা যায়। এখানে আমার এবং তার কনসেপ্টের মধ্যে পার্থক্য আছে। আমার দৃষ্টিতে এটা একটা ডাকাত দল, আর উনি তো রাজনৈতিক দল মনে করেন। তো সুতরাং এবং ডাকাতি, চাঁদাবাজি, খুন, অপহরণ এগুলো হলো তাদের কাজ। আপনারা জামাতের সাথে না আমি জামাতে আপনারা সখ্যতা করেন না, না, সেটা এটা তো সেই প্রশ্ন হলে তো আমি তো মতামত বাধা তো দেইনি, আমাকে বলি। সুতরাং এটা তারা করছেন, অবিরাম করেন। সুতরাং তাদেরকে স্বীকৃতি দিয়ে তাদেরকে মূল ধারায় যদি আনা যায় এবং তারা যদি ভালো হয়ে যান, তাহলে এই বিষয়ে আবার কোনো বক্তব্য নেই। কিন্তু আদারওয়াইজ এখন যে অবস্থায় আছে সে অবস্থায় তাদেরকে রাজনৈতিক দলের স্বীকৃতি দিয়ে বা তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে দিয়ে এখানে আচ্ছা, এটা একটা প্রস্তাব, এটা প্রস্তাব আমাদের বিশেষ করে রাজনৈতিক মানে আঞ্চলিক যে দলগুলো আছে যদি সেটা অ্যাকোমোডেট করা যায়, সেটা যদি কোনো দল সম্পর্কে কোনো কি অবজেকশন থাকে সেটা তো আলোচনা টেবিলে। বাংলাদেশে তো কোনো আঞ্চলিক দল নেই। আচ্ছা, এখন হতে পারবে না কেন, এটা হচ্ছে আলোচনা সুশীল সমাজ যেহেতু প্রতিনিধি হিসাবে আপনার প্রস্তাব আসতেই পারে, কিন্তু আমাদের মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচন। এবং সেটা এখন যেহেতু সামনে খুব কাছাকাছি নির্বাচন, এখন তো সবগুলো হয়তো অ্যাকোমোডেট করা যাবে না, কিন্তু আলোচনা তো হতেই পারে। তো এই যে নির্বাচন কমিশনের আরেকটা বড় বিষয় সেটা হলো সীমানা নির্ধারণ। সীমানা নির্ধারণ নিয়ে কিন্তু বিএনপি একটা পজিশন আছে, আওয়ামী লীগ একটা পজিশন আছে। বিশেষ করে এই যে রকিবউদ্দিনের আগে না 111-এর পরে যে সরকার, তারা যে নির্বাচনটা করেছে যে সীমানা নির্ধারণ, বা এটা নিয়ে কিন্তু বেশ একটা জটিলতা আছে। তো সেটা নিয়ে কিন্তু একটা মতবিরোধ আছে। তো সেটা সমাধান করতে যে যদি ঝামেলা তৈরি হয় তাহলে সেটা সমাধান কিভাবে হবে? না, এর সমাধান তো একটা বের তো করতেই হবে, কারণ সীমানা লজিক্যাল হওয়া উচিত। আমি যেটা আগেও আলোচনার শুরুতে বলছিলাম যে সীমানাটা নির্ধারণটা লজিক্যাল হওয়া উচিত, যে আমি অমুককে হারিয়ে দেওয়ার জন্য রিঅ্যারেঞ্জমেন্ট করলাম, তা সেটা ভালো নয়। সুতরাং এটা একটা লজিক্যাল হওয়া উচিত যে কি হলে ভোটারদেরও সুবিধা, ক্যান্ডিডেটেরও সুবিধা এবং ইলেকশন কমিশনের সুবিধা, সব কিছু দেখে এই সীমানা নির্ধারণটা করা দরকার। আচ্ছা, সীমানা নির্ধারণ নিয়ে আপনার কি মনে হয় যে এটা খুব সহজে হয়ে যাবে? না, আমি মনে করি কি যে আপনার একটা বেসিস তো ঠিক করতে হবে। এখানে বলে, আমি এই জন্য বললাম, কিন্তু এটা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় যেটা দেখি যে ওই যে সীমানা নির্ধারণের সাথে কিন্তু ভোটের প্যাটার্ন, যে কে কোন জেলায় কোন অংশে আওয়ামী লীগের ভোট বেশি, বিএনপির ভোট বেশি, এটার একটা ইকুয়েশন আছে, কিন্তু সেই জন্য বলছি। হ্যাঁ আছে, হ্যাঁ, সেই অভিযোগ তো তারা তুলছেনি। হ্যাঁ, মানে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় তোলা হচ্ছে। আমি মনে করি কি যে ধরুন কতগুলো তো ক্রাইটেরিয়া সেট করতে হবে বা করা হয় নিশ্চয়ই, যে ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনার সীমানাটা নির্ধারিত হয়। তো সেই ক্রাইটেরিয়াগুলো আপনার সেটা তো আপনার একটা দুটো বা পাঁচটা বা 10টা কনস্টিটিউয়েন্সির জন্য আলাদা হতে পারে না। ক্রাইটেরিয়াগুলো সেন্ট্রালি আপনার ঠিক হতে হবে। এটা নিয়ে আলাপ আলোচনা করে যদি আপনার ধরেন সবার সাথে আলাপ আলোচনা করে সেন্ট্রালি কতগুলো ক্রাইটেরিয়া ঠিক করা হোক, তারপর সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে নির্বাচন কমিশন মানে নির্বাচনী সীমানা অদল বদল হলে যা হয় হবে, সেটা আমরা একদম তাহলেই আপনার আমার মনে হয় যে একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমি এক বাক্যে আপনার কাছে জানতে চাইবো, আপনার কাছে জানতে এক বাক্যে, সেটা হলো এতক্ষণ যে আমরা আলোচনা করলাম মূল উদ্দেশ্য সামনে নির্বাচন, একটা গ্রহণযোগ্য সবার অংশগ্রহণ নির্বাচন চাই। এখন রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আমাদের সর্বশেষ মানে প্রত্যাশাটা কি? আমরা চাই আসলে সবার কাছে গ্রহণযোগ্য, সবার অংশগ্রহণের মধ্যে দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচন এবং একটি সহিংসতা মুক্ত পরিবেশে যেন সবাই তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেরকম একটা নির্বাচন আমরা চাই। আমি একমত।
আমি একমত বলেছেন, যে যেটা বলেছেন যে সহিংস, ডক্টর মিসবাহ কামাল যেটা বলেছেন খুব সুন্দর করে বলেছেন। আমার মনে হয় যে দুই তিনটা বাক্য বলেছেন, আমার খুব ভালো লেগেছে, যে সহিংসতা মুক্ত, আন্তর্জাতিক এবং দেশীয়ভাবে গ্রহণযোগ্য এবং সব দলের অংশগ্রহণে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই। এটা আমার মনে হয় জনগণের, বাংলাদেশের জনগণের প্রাণে হৃদয়ের কথা। এই হৃদয়ের কথা দিয়ে শেষ করছি। আশা করি রাজনৈতিক দল এবং যে পরিবেশ তৈরি হয়েছে তাতে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন পাবো। জনগণ প্রত্যেক ভোটার ভোট দিতে পারবেন, তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবেন এবং যে দল জিতবে সেই দল সরকার গঠন করবে। সেই প্রত্যাশা রাখি। আপনারা সবাই ভালো থাকবেন।